তাহলে আমাদের যেটা পড়তেছিলাম যে 32 ধারা মোতাবেক সাক্ষ্য আইনে যে মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে সেটা বলছি, 32-এর এক উপধারায়। তারপর হচ্ছে মৃত্যুকালীন জবানবন্দি কে কে রেকর্ড করতে পারে সেটাও বলেছি। এবার আমরা দেখবো মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ডের নিয়মাবলী। মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড তো আমরা শুনলাম, এবার কিভাবে রেকর্ড করা দরকার এর কিছু নিয়ম নীতি আছে সেটা দেখবো। এক নাম্বার হচ্ছে জবানবন্দি প্রদানকারী যেরূপ ভাষায় বিবৃতি প্রদান করবে, অর্থাৎ মৃত্যুকালীন জবানবন্দি যেরূপ ভাষায় বিবৃতি প্রদান করবে সেই রূপ ভাষায় রেকর্ড করতে হবে, এটা বলা হয়েছে 1 নম্বর ক্লোজে। আর 2 নম্বর বলা হয়েছে কমপক্ষে 2 জন সাক্ষীর উপস্থিতিতে রেকর্ড করতে হবে। মনে করেন যে যখন মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করা হবে তখন কমপক্ষে 2 জন সাক্ষীর উপস্থিতিতে রেকর্ড করা হবে এবং বিবৃতিতে সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। যে ব্যক্তি অসুস্থ সে তো হচ্ছে স্বাক্ষর দিতে পারবে না, এর জন্য কি করতে হবে, ওখানে এই যে 2 জন সাক্ষী নিতে হবে কমপক্ষে, সেই সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে বিবৃতিতে। আচ্ছা, এবার বলছে বিবৃতিদাতা যে সময় বিবৃতি প্রদান করবে, যে স্থানে যে তারিখে বিবৃতি প্রদান করবে, সেই বিবৃতিতে তারিখ, সময় এবং স্থানের নাম পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে, এটা বলা হয়েছে আমাদের ভাই ও 2 নম্বরে। অনেক খুশি। তাহলে আমরা যেখানে ছিলাম যে বিবৃতিদাতা যে সময় বিবৃতি প্রদান করবে, যে স্থানে প্রদান করবে, সেই বিবৃতিতে সে তারিখ, সময় এবং স্থানের নাম অবশ্যই পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে, এটা একটা অপশন বলছে 3 নম্বর ক্লোজে। 4 নম্বর বলছে বিবৃতিতে বিবৃতিদাতার স্বাক্ষর বা টিপসই নিতে হবে। যদি সম্ভব হয় বিবৃতিতে বিবৃতিদাতার আপনি স্বাক্ষর নিবেন যদি সে হুঁশ থাকে। সাধারণত দেখা যায় যে অসুস্থ মানুষ সম্ভব হয় না, সেক্ষেত্রে আপনি বা আঙ্গুলের টিপসই নেওয়া যায়, এটা বলা হয়েছে। কারণ টিপসই নেওয়া কোনো ব্যাপার না, আপনি মৃত্যু ব্যক্তিরই তো ফিঙ্গার নেওয়া হয়, তাহলে তারটা নেওয়া কোনো ব্যাপার না, ঠিক আছে, সম্ভব হলে এটা করতে হবে। এটা বলছে 4 নম্বরে। 5 নম্বর বলছে ম্যাজিস্ট্রেট বা ডাক্তার যদি পাওয়া না যায় তাহলে তদন্তকারী অফিসার মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করবেন। যে ম্যাজিস্ট্রেট বা ডাক্তার যদি ওই সময় পাওয়া না যায় সেক্ষেত্রে তদন্তকারী অফিসার লিপিবদ্ধ করেন। তখন তদন্তকারী অফিসারও নাই, সেক্ষেত্রে কি হয়েছে, সেক্ষেত্রে যে এর আগে বললাম যে কারা কারা পারবে, সেটা হচ্ছে পারবে তারা। এ বলছে মৃত্যুকালীন জবানবন্দি আপনার লিপিবদ্ধকারী পুলিশ অফিসার সিল এবং স্বাক্ষর থাকতে হবে। যদি পুলিশ অফিসার যদি মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করে সেক্ষেত্রে তার সিল এবং স্বাক্ষর থাকতে হবে ওই বিবৃতিতে, এটা বলা হয়েছে। তাই এটা সাক্ষ্য আইনের 32-এর এক উপধারা এবং পিআরবি 266-তেই বলা হয়েছে এই নিয়মগুলো। আশা করি এগুলো নিয়ে তেমন কোনো কোশ্চেন নাই। আর এটার ইংরেজিটা হচ্ছে ডাইং ডিক্লারেশন, বা মৃত্যুকালীন জবানবন্দি, এটা নিয়ে কোনো সমস্যা। তাহলে এরপরে আমাদের এবার গুরুত্বপূর্ণ ধারা আছে 35। 35 ধারায় বলা হয়েছে সরকারি দলিলে কর্তব্য সম্পাদন প্রসঙ্গে লিখিত বিষয়ের প্রাসঙ্গিকতা এবং হচ্ছে ডিজিটাল রেকর্ড থাকবে সেটারও প্রাসঙ্গিকতা, এটা আমাদের 35 ধারায় বলা হয়েছে। যে কর্তব্য সম্পাদন প্রসঙ্গে সরকারি দলিলে লিপিবদ্ধ বিষয়ের প্রাসঙ্গিকতা অথবা ডিজিটাল রেকর্ড আছে এমন বিষয়ের প্রাসঙ্গিকতা, এটা আমাদের হচ্ছে 35 দ্বারাই বলা হয়েছে। এখন বলতে সরকারি দলিল কোনগুলো, সরকারি দলিল যে হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী সরকারি দায়িত্ব পালনকালে সরকারি ফরমে যে যদি কোনো বিষয় লিপিবদ্ধ করে তা সরকারি দলিল বলে গণ্য হবে। যেমন আমাদের থানায় থাকে জিডি থাকে, এফআইআর থাকে, জব্দ তালিকা থাকে, রেজিস্টার থাকে বিভিন্ন। এই যে যেগুলো হচ্ছে সরকারি দায়িত্ব পালনকালে আমরা লিপিবদ্ধ করি এগুলো সরকারি দলিল বলে গণ্য হইবে। এখানে দলিল বলতে এটা না যে ওই যে খালি জমি জমার দলিল। সরকারি দলিল বলতে আপনার প্রজ্ঞাপন হতে পারে, সরকারি কোনো প্রজ্ঞাপন, সরকারি কোনো গেজেট বা আইন মন্ত্রণালয় বা সংসদের কোনো প্রদত্ত আইন পাশ হয় বা গেজেট আকারে কোনো কিছু বের হয় সেগুলো সব সরকারি দলিল, ঠিক আছে। অথবা যদি মনে করেন যে কোনো সংস্থা, যেমন হচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যদি কোনো কিছু কাগজ প্রজ্ঞাপন আকারে গেজেট আকারে জারি করে সেটাও সরকারি দলিল। তবে একটা জিনিস মনে রাখবেন আপনারা, এটা আমরা পরে পড়বো আরো, কারণ 74 দ্বারায় আমাদের আবার বিস্তারিত সরকারি দলিল সম্পর্কে বলা হয়েছে, সাক্ষ্য আইনের 74 দ্বারায় বলা হয়েছে। তো ওখানে বলা আছে, তারপরও বলে দেই আমাদের কিছু কিছু বিষয় আছে যে আরজি, যে কোর্টে যে আরজি থাকে সেই আরজি কপি, তারপরে হচ্ছে আপনার যে কি বলে কবলা, এই কবলা দলিল এগুলো কিন্তু সরকারি দলিল না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের এইগুলোর কথা বলা হয়েছে সরকারি দলিল।
এছাড়াও যদি আমরা বলি যে জন্ম নিবন্ধন প্রদান করা হয়, সেই জন্ম নিবন্ধন, জন্ম সনদ, মৃত্যু সনদ, সেগুলোও সরকারি দলিল বলে গণ্য হবে। এটাও আমাদের বলা হয়েছে যে জন্ম সনদ, মৃত্যু সনদ, কারণ হচ্ছে এগুলো হচ্ছে একটা সরকারি মাধ্যমে আমরা পাই, যেমন হচ্ছে সিটি কর্পোরেশন বা হচ্ছে ইউনিয়ন পরিষদ, সেখানে ইউনিয়ন সচিব থাকে, সরকারি কর্মকর্তা কর্মচারী। আর এখন তো বর্তমানে অনলাইনে দেয়, নির্দিষ্ট পোর্টালের মাধ্যমেই দেয়, ডিজিটাল হিসেবেই আমরা পাই, এগুলো আদালতে প্রাসঙ্গিক। এটাই ছিল আমাদের সাক্ষ্য আইনের 35 ধারা। সাক্ষ্য আইনের 35 ধারায় আমাদের কোনো উপধারা পাচ্ছি না, কোনো উপধারা নাই। আমাদের এরপর কত ধারা আছে সাজেশনে বলেন। এই 40 ধারাটা আর একটা গুরুত্বপূর্ণ ধারা। এখানে বলা হয়েছে দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক। যে দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক, এর মানে হচ্ছে যে একটা বিষয় নিয়ে আপনার মামলা হয়েছে আগে, সেই মামলাটায় মনে করেন আগে যখন মামলা হয়েছে ওই মামলাটার বিচারও হয়ে গেছে, একটা রায় হয়ে গেছে। মনে করেন জমি জমা নিয়ে একটা দেওয়ানি আদালতে মামলা হলো, এই দেওয়ানি আদালতে জমি জমা নিয়ে মামলা হলো, ওটা রায় দিয়ে দিল যে এই জমিটা করিম পাইছে, এই মর্মে তাকে একটা রায় জারি করা হলো। এখন যদি এইটার বিরুদ্ধে আবার হচ্ছে আর একটা মামলা করতে যায়, দ্বিতীয়বার মামলা করতে যায়, তাহলে এই যে প্রথমবার মামলা করলো এটা হলো পূর্ববর্তী মামলা, যে মামলার রায় হইলো, তাইলে এই পূর্ববর্তী মামলার রায় এখানে প্রাসঙ্গিক। তাহলে দ্বিতীয় এটাই বলছে যে দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক। আরো একটু যদি বিষয় বলি, মনে করেন একজনকে গুরুতর আঘাত করা হয়েছে, এই গুরুতর আঘাতের ফলে হচ্ছে সে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন ছিল, চিকিৎসাধীন থাকার কারণে হচ্ছে তার যে আসামির সাজা হয়ে গেছে, সাজা হয়ে গেছে। এখন দেখা গেল ওই লোকটা 2-1 বছর পর মারা গেছে, 2-1 বছর পর মারা গেছে, তাকে মনে করেন যে গুরুতর আঘাত করছিল, হাত পা কাটছিল, সেই জায়গাটায় সে হয়তো একটা ওই যে লোহার যে বিভিন্ন সময় থাকে না যে রড পরা থাকে হাত পায়ে, অথবা হচ্ছে যে চাকারি পরা থাকে, সেটা ওই লোকটা পড়া ছিল। এখন ওই লোকটা আবার যখন 1-1.5 বছর পর মারা গেল, তখন হচ্ছে তার বিরুদ্ধে আর একটা হচ্ছে খুনের মামলা করলো, একটা খুনের মামলা করলো। তাহলে এই যে মামলাটা করলো, এখানে যে পূর্ববর্তী মামলা তাকে যে গুরুতর আঘাতের একটা মামলা হয়েছিল, সেই মামলাটার রায় এখানে প্রাসঙ্গিক। এখানে দুইটা শব্দ আছে, আমরা এই দুইটা শব্দ এখানে দেখব। দুইটা শব্দের ভিতরে একটা আছে রেস জুডিকেটা, একটা আছে রেস জুডিকেটা। এই রেস জুডিকেটা মানে হচ্ছে দোবারা দোষ। এই রেস জুডিকাটা হচ্ছে মামলার দোবারা দোষ, মানে যে মামলায় হচ্ছে পুনরায় আবার বিচার করা যায় না। ঠিক আছে, এটা দেওয়ানি কার্যবিধির 11 ধারা এই শব্দটা লেখা আছে, রেস জুডিকেটা, RES, রেস, JUDICATA, রেস জুডিকেটা বা দোবারা দোষ। বাংলায় বলা হয় দোবারা দোষ, ইংরেজিতে বলা হয় রেস জুডিকেটা। এটা দেওয়ানি আইনের হচ্ছে, দেওয়ানি একটা আইন আছে সিভিল ল, এই সিভিল ল আইনের হচ্ছে আপনার 11 ধারায় এই কথাটা উল্লেখ আছে। ঠিক আছে, এই বিষয়টা আমাদের এখান থেকে একটু মনে রাখতে হবে যে যে পূর্ববর্তী মামলার, যে দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করিবার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাস। আমরা যেটা বললাম যে এই যে দোবারা দোষ, এটা হচ্ছে আমাদের ফৌজদারি মামলায় এক জায়গায় বলা আছে, ফৌজদারি মামলায় বলা আছে 403 নম্বর ধারায়। ফৌজদারি কার্যবিধির 403 নম্বর ধারায় লেখা আছে একবার সাজাপ্রাপ্ত, একবার সাজাপ্রাপ্ত বা খালাসপ্রাপ্ত ব্যক্তিকে একই অপরাধের জন্য পুনরায় ফৌজদারি বিচার করা যাবে না। যেটা আমি আপনাদেরকে একটু আগে উদাহরণের মাধ্যমে বুঝাই দিলাম, যে যদি কাউকে আঘাত করা হয়েছে, দেখা গেছে সে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা ছিল, তার আঘাতের ফলে গুরুতর আঘাত হয়েছে, অলরেডি তার সাজা হয়ে গেছে, হচ্ছে বিচার হয়ে গেছে, এখন পুনরায় সে মারা যাওয়ার পরে, ওই আঘাতপ্রাপ্ত লোকটা মারা যাওয়ার পরে পুনরায় যদি আবার ওই আসামির বিরুদ্ধে মামলা করা হয়, সেক্ষেত্রে এই দ্বিতীয় মামলা প্রথম মামলার যে রায় কপি সেটা দিয়ে নিষিদ্ধ করা যাবে, সেটাই বলা হয়েছে। তাহলে এটা আপনার ফৌজদারি কার্যবিধিতে সরাসরি নিষিদ্ধ করে দিয়েছে 403 ধারায়, যে একবার সাজাপ্রাপ্ত বা খালাসপ্রাপ্ত, একবার সাজাপ্রাপ্ত বা খালাসপ্রাপ্ত ব্যক্তিকে একই অপরাধের জন্য পুনরায় ফৌজদারি ঠিক আছে ফৌজদারি বিচার করা যাবে না। ক্লিয়ার? তাহলে এটা দেওয়ানিতেও নিষেধ করছে, দেওয়ানি আইনের 11 ধারায়, আবার জি স্যার। ফৌজদারিতে করছে 403 ধারায়। স্যার, আর কি আমি কাউরে আঘাত করছি, ওই আঘাতের আমার আর কি শাস্তি হয়েছে হওয়ার আর কি পরে সে আপনার বলেন ভাইয়া।
যে কয়টা দ্বারাই আপনারা পড়তেছেন সাজেশন আকারে, এই সব প্রত্যেকটা দ্বারাই গুরুত্বপূর্ণ। তাহলে 45 দ্বারাই বলছে বিশেষজ্ঞের অভিমত। বর্তমানে মামলা এমন হয়ে গেছে যে ফৌজদারি মামলায় এবং দেওয়ানি মামলায় অনেক ক্ষেত্রে যে হস্তলিপি পরীক্ষা থাকে, তারপরে হচ্ছে সিগনেচার পরীক্ষা, এই যে এগুলো নিয়ে এখন দেওয়ানি মামলায় এমন একটা বিষয় হয়ে গেছে, ফৌজদারির পাশাপাশি দেওয়ানি মামলায় বিশেষজ্ঞের মতামত দরকার হচ্ছে। তাহলে এই বিশেষজ্ঞ বলতে কাদেরকে বুঝাইবে? বিশেষজ্ঞ বলতে আপনার বুঝাইবে, এইটাই স্যার আমার স্যার প্রশ্ন, স্যার বিশেষজ্ঞ কারা স্যার? হ্যাঁ বিশেষজ্ঞ বলতে কাকে বুঝাইবে? বিশেষজ্ঞ বলতে বুঝাইবে যারা বিতর্কিত বিষয়ে, যারা বিতর্কিত বিষয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অভিমত দেওয়ার জন্য যোগ্য, যারা বিতর্কিত বিষয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রিপোর্ট অথবা অভিমত দেওয়ার যোগ্য, এবং যাদেরকে সরকারি আইন বলেও বিশেষজ্ঞ হিসেবে ধরা হয়। এখন কারা? মনে করেন যে আপনার বিশেষজ্ঞ স্যার ডাক্তার। অবসরপ্রাপ্ত পুলিশও ডাক কি এটা স্যার কি স্যার হইতে পারে, অবসরপ্রাপ্ত পুলিশ? বলতেছি আমি, আপনার মনে করেন বিশেষজ্ঞ কারা? বিশেষজ্ঞ ডাক্তার, বিশেষজ্ঞ বায়োকেমিস্ট, বিশেষজ্ঞ জেনেটিক ইঞ্জিনিয়ার, বিশেষজ্ঞ মলিকুলার বায়োলজি, বিশেষজ্ঞ হতে পারে আপনার টেকনোলজিস্ট, বিশেষজ্ঞ হতে পারে আপনার ইঞ্জিনিয়ার, ঠিক আছে, বিশেষজ্ঞ হতে পারে হস্ত বিশারদ, মানে হাতের আঙ্গুলের ছাপের উপরে যে হচ্ছে এক্সপার্ট। বিশেষজ্ঞ হতে পারে আপনার অন্য যে ওই চেক জালিয়াতি এটার উপরে। বিশেষজ্ঞ হতে পারে আপনার যে সই পরীক্ষা করে এটার উপরে বিশেষজ্ঞ হতে পারে এটা। এখন বিষয় হলো প্রত্যেকটা আইনে স্পেসিফিক বিশেষজ্ঞ বলা আছে। এখন এই বিশেষজ্ঞটা যারা নিয়ন্ত্রণ করে তাদের একটা বিশেষজ্ঞ আছে। যেমন আপনি মনে করেন ডিএনএ একটা বিশেষজ্ঞ আছে। এই ডিএনএ তে বিশেষজ্ঞ বলতে আপনার বুঝাইছে যেসব সাবজেক্টে মনে করেন বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, এইসব সাবজেক্টে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে এবং হচ্ছে সর্বনিম্ন সাব ইন্সপেক্টর পদমর্যাদার, মানে সর্বনিম্ন সেকেন্ড ক্লাস গেজেটেড অফিসার হলে সে এই ডিএনএ পরীক্ষক হতে পারবে। ঠিক আছে, বিশেষজ্ঞ হিসেবে মত মত অভিমত প্রদান করতে পারবে। মনে করেন সে এই যে ডিএনএ টেস্ট করতে পারবে এবং অভিমত প্রদান করতে পারবে। যেমন আমাদের ডিএনএ ল্যাব আছে, সিআইডি ডিএনএ ল্যাবে, এখানে হচ্ছে দেখবেন যে 40 থেকে 30 জন হচ্ছে আপনার সাব ইন্সপেক্টর ডিএনএ পরীক্ষক হিসেবে মতামত প্রদান করে সারা বাংলাদেশের থানায়, যে আপনার প্যাটার্নিটি, ম্যাটার্নিটি, ডেড বডি আইডেন্টিফিকেশন, তারপর ম্যাসিং মামলা, এই ঠিক আছে, আসামি ডিটেকশন মামলা, এসব মামলা তারা রিপোর্ট প্রদান করে। আবার মনে করেন যে আপনার যে আইটি ল্যাব আছে, আইটি ল্যাব আইটি ফরেন্সিক, এই আইটি ল্যাবে দেখবেন যে আপনারা সাব ইন্সপেক্টর পদমর্যাদার, এখানেও সেম সাব ইন্সপেক্টর পদমর্যাদার, ওখানে সাবজেক্ট থাকে আপনার কম্পিউটার সায়েন্স, অথবা আরো কিছু আছে যে আইসিটি, যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অথবা সাইবার সিকিউরিটি, যে আপনার সাবজেক্ট আছে। এই সাবজেক্ট গুলোর উপরে যারা পড়াশোনা করে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এবং হচ্ছে সেকেন্ড ক্লাস পদমর্যাদার অফিসার হয় তাদেরকে বিশেষজ্ঞ করা হয়। অথবা ডাক্তারের ক্ষেত্রে যদি বলেন, এই যে ডাক্তার হচ্ছে এমবিবিএস ডক্টর, সে হচ্ছে বিশেষজ্ঞ মতামত হিসেবে সে উপযুক্ত ব্যক্তি। এবং যদি একটা বিল্ডিং নিয়ে সমস্যা হয় তাহলে বিল্ডিং এর কাজ, সে বিশেষজ্ঞ কে হবে? যে বিল্ডিং নিয়ে অভিমত যা প্রয়োজন হলে তাহলে অবশ্যই একজন বিএসসি ইঞ্জিনিয়ার যে আছে তার অভিমত এখানে প্রয়োজন হবে, এগুলো বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ নিয়ে এই বিশেষজ্ঞ বলতে আপনি মনে করেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আপনার মনে করেন যে অস্ত্র, এই অস্ত্র দিয়ে ফায়ার হয়েছে কিনা এবং এই বুলেটটাই ব্যবহারকৃত হয়েছে কিনা, এটা যেমন সিআইডি তে করে একটা ব্যালিস্টিক শাখা আছে, সেই ব্যালিস্টিকের উপরে এখানেও সায়েন্সের সাবজেক্ট গুলো, সাধারণত বিশেষজ্ঞ সাবজেক্ট গুলো সায়েন্স, যে বিজ্ঞানসম্মত বিষয়ে যে গবেষণা করে, যে সায়েন্সের সাবজেক্ট গুলো হচ্ছে বিশেষজ্ঞ সাবজেক্ট হিসেবে গণ্য হয় আমাদের। ঠিক আছে, এবং হাতের ছাপ হতে পারে, হস্তলিপি হতে পারে, পায়ের ছাপ হতে পারে, তালুর ছাপ হতে পারে, চোখের আইরিশ হতে পারে, ফিজিক্যাল কোনো এভিডেন্স হতে পারে, ফরেনসিক এভিডেন্স হতে পারে। এগুলো যারাই পরীক্ষা করে রিপোর্ট প্রদানে সক্ষম তাদেরকে বিশেষজ্ঞ বলে এই সাক্ষ্য আইনে উল্লেখ করা হয়েছে। আশা করি এটা নিয়ে আর কোনো কোশ্চেন নাই, আছে? আছে? না স্যার। আচ্ছা, এই বিশেষজ্ঞর মতামত আদালতে সরাসরি প্রাসঙ্গিক, এই বিশেষজ্ঞের মতামত আদালতে সরাসরি প্রাসঙ্গিক, কোনো প্রকারে হচ্ছে এখানে বাধা নাই। ঠিক আছে, যেমন মনে করেন বিষক্রিয়ার ফলে যদি কেউ মারা যায়, তাহলে বিষক্রিয়ার ফলে মারা গেলে আপনারা কি করেন?
এই বিষক্রিয়ার ফলে মারা গেছে কিনা এটা আপনি টেস্ট করতে পাঠান, তাহলে এটার বিশেষজ্ঞ কারা? এটার বিশেষজ্ঞ আপনারা হচ্ছে ভিসেরা টেস্টের জন্য যে পাঠানো হয় ওখান থেকেই তো দেখা হয়। তাহলে এই যে এটা হচ্ছে বিশেষজ্ঞ, এখন এই বিশেষজ্ঞ কি কি মতামত প্রদান করবে? সে মতামত প্রদান করবে যে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে বিষ পানে মারা গেছে কিনা। আর মনে করেন ওই ব্যক্তি যে বিষের পানে মারা গেছে ওই বিষ পানের আগেও কেহ এরকম মারা গেছে কিনা, ঠিক আছে? এই দুইটা বিষয় সে সাধারণত দেখবে, অর্থাৎ প্রোফাইল সংরক্ষণ করবে, এটা বলা হয়েছে। আচ্ছা, এগুলো তাহলে যেটা বলতেছিলাম, এইগুলোকে এই বিশেষজ্ঞের অভিমত এটা আপনার বর্তমান তদন্তের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আপনার পরীক্ষায় দরকার এবং হচ্ছে আপনার জানা দরকার যে এক্সপার্ট ওপিনিয়ন আমরা যেটা নেই বা বিশেষজ্ঞের মতামত, এটা হচ্ছে সাক্ষ্য আইনের 45 দ্বারা। এবার আমরা একটা দেখবো 45-এর ক। এই 45-এর কতে আইসে বলছে ফিজিক্যাল আর ফরেনসিক প্রমাণের বিষয়ে বিশেষজ্ঞের মতামত। ফিজিক্যাল, এটা হচ্ছে ফিজিক্যাল, আর এটা হচ্ছে ফরেনসিক প্রমাণের ক্ষেত্রে যে বিশেষজ্ঞের অভিমত সেটা বলা হয়েছে আমাদের এই সাক্ষ্য আইনের 45-এর ক। এটা সর্বশেষ যে 2022 সালে একটা সংশোধনী হয়েছে, সেখানে এই উপধারাটা যোগ করা হয়েছে, ঠিক আছে? এখানে আবার দুইটা উপধারা দিয়েছে 45-এর কতে। এক নম্বরে বলছে আদালতের অনুমতি অনুমতি ব্যতীত ফিজিক্যাল ফরেনসিক বিশেষজ্ঞকে সাক্ষী হিসেবে পরীক্ষা করা যাইবে না। অর্থাৎ ফিজিক্যাল এবং ফরেনসিক যে রিপোর্ট প্রদান করবে যে পরীক্ষকরা, এই পরীক্ষকদেরকে আদালতের অনুমতি মানে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত সাক্ষ্য দিতে ডাকা যাইবে না, এটা এখানে বলা হয়েছে, ঠিক আছে? সাক্ষ্য দিতে যা ডাকা যাইবে না, এটাই বলছে যে পরীক্ষা করা যাইবে না, সাক্ষী হিসেবে পরীক্ষা করা যাইবে না যদি উপধারা দুই পক্ষ অনুলিপি দেওয়া হয়। এবার উপধারা দুইতে কি বলছে, একজন বিশেষজ্ঞের প্রতিবেদন আদালতকে সম্বোধন পূর্বক প্রদান করতে হবে। যে বিশেষজ্ঞ যে হচ্ছে আপনার, একজন বিশেষজ্ঞ যে আপনার ই করবে, একজন বিশেষজ্ঞ যে রিপোর্ট প্রদান করবে সেই রিপোর্টটা আদালতকে সম্বোধন করে প্রদান করতে হবে, এটা বলা হয়েছে। এবং যার পক্ষে তাকে পরীক্ষা করা হয়েছে তার বরাবরে নহে আদালতকে সাহায্য করা তাহার কর্তব্য। অর্থাৎ বলছে কি, যার পক্ষে এই রিপোর্টটা করানো হয়েছে মানে যার পক্ষে এই পরীক্ষাটা করা হয়েছে তার পক্ষে নহে, কি বলছে, যে পরীক্ষা করা হয়েছে তার বরাবর নহে, তার বরাবর নহে আদালতকে সাহায্য করা তার কর্তব্য। দুইটা বিষয় বলছে 45-এর ক। এক নম্বরে বলছে যে আপনার বিশেষজ্ঞ মতামত হিসেবে যে ফিজিক্যাল অথবা ফরেনসিক যে রিপোর্ট প্রদান করবে সেই রিপোর্ট প্রদানকারী বিশেষজ্ঞকে আদালতের অনুমতি ব্যতীত সাক্ষী হিসেবে আদালতে হাজির হইতে বলা যাবে না বা হাজির হইতে ডাকা যাবে না। এটা বলছে 45-এর ক এর 1। আর 45-এর ক-এর 2-তে বলছে যে যদি এই বিশেষজ্ঞ যে মতামত যে প্রদান করবে এটা আদালতকে সম্বোধন করে মতামত প্রদান করবে, এটা মনে করেন যে ভিকটিম, সেই ভিকটিম বরাবর প্রতিবেদন প্রেরণ করা যাবে না, এটা বলছে যে ভিকটিম বরাবর প্রতিবেদন প্রেরণ করা যাবে না, এটা আদালতকে সাহায্য করতে হবে এবং আদালতকে প্রেরণ করা তার কর্তব্য। এই বিষয়টাই এখানে বলা হয়েছে, ঠিক আছে? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে উদাহরণ দিব। তাহলে এই বিষয়টাই আমাদের বলা হয়েছে যে যদি মনে করেন কেউ একটা রিপোর্ট প্রদান করে, সেই রিপোর্ট যে প্রদান করা বিশেষজ্ঞ যে প্রদান করবে তাকে আদালতে হচ্ছে ম্যাজিস্ট্রেটের অনুমতি দেওয়া দ্বারা অন্যের উকিল অথবা হচ্ছে বিবাদী পক্ষ দ্বারা কাউকে সাক্ষী দিতে হচ্ছে ডাকা যাবে না বা হচ্ছে হাজির করা যাবে না, এটাই বলা হয়েছে। মনে করেন যদি পোস্টমর্টেম রিপোর্ট প্রদান করলো, এই পোস্টমর্টেম রিপোর্ট প্রদান করলে সেখানে হচ্ছে এই ডাক্তারকে আদালতের অনুমতি ব্যতীত আদালতে সাক্ষ্য প্রদান করতে ডাকা যাবে না বা হাজির করা যাবে না। আর 2 নম্বর বলছে ডাক্তার যে পোস্টমর্টেম রিপোর্ট প্রেরণ করবে সেটা অবশ্যই হচ্ছে এই আদালত বরাবর এবং হচ্ছে প্রেরণ করতে হবে। পাশাপাশি আপনার বলা হয়েছে যে ভিকটিম যে মারা গেল তার হচ্ছে আত্মীয় স্বজনকে এর কপি তাদের বরাবর প্রেরণ করা যাবে না, এটা বলা হয়েছে কারণ আদালত সবসময় বিশেষজ্ঞরা আদালত হচ্ছে সম্বোধন করে পাঠাবে। এরপর আমরা যদি দেখি 47-এ আমাদের বলা হয়েছে হস্তাক্ষর সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। যে হস্তাক্ষর মানে আপনার যে হাতের লেখা, সেই হাতের লেখা সম্পর্কে অভিমত বা প্রাসঙ্গিক, এখানে কয়েকটা আপনার বিষয় দেওয়া হয়েছে যে হাতের লেখা সম্পর্কে কি কি অভিমত আমাদের প্রাসঙ্গিক হতে পারে। এখানে আমাদের বিবেচ্য কয়েকটা বিষয় আমরা বলা হয়েছে, আমরা একটু দেখবো।
তাহলে এই যে হস্তাক্ষর সম্পর্কে আপনার অভিমত বা হচ্ছে এটা সম্পর্কে বলা হয়েছে আপনার কিভাবে আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। এক নম্বরে বলা হয়েছে যে যে বিষয়টি অর্থাৎ যে দলিলটি, যে হস্তাক্ষরে লিখিত বিষয়টি যে লিখিত বা সইকৃত হয়, যে দলিলটি যদি লিখিত বা সইকৃত হইতে হইতে দেখছে, যে ব্যক্তি ওই দলিলটা অর্থাৎ ওই বিষয়টা লিখতে দেখছে অথবা সই করতে দেখছে, সেই ব্যক্তি যদি আদালতে আইসা সাক্ষী প্রদান করে যে আমি হচ্ছে স্বচক্ষে দেখেছি, তাহলে হচ্ছে সে ব্যক্তির এই যে হস্তাক্ষর সম্পর্কে অভিমত গ্রহণযোগ্য হবে। আর দুই নাম্বার হচ্ছে যে এই হস্তাক্ষর বলতে কি হাতের লেখা অথবা হচ্ছে টিপসই, এর সাথে যে ব্যক্তি পরিচিত, মনে করেন আপনার হাতের লেখার সাথে আমি পরিচিত, সেক্ষেত্রে আমি যদি আদালতে গিয়ে হচ্ছে সাক্ষ্য প্রমাণ আমি বলি যে এই হাতের লেখা ওর, কারণ ওর হাতের লেখার সাথে আমি দীর্ঘদিন যাবত পরিচিত, আমি আর ও একাত্রে থাকছি, সেক্ষেত্রে এটা আদালতে প্রাসঙ্গিক। আর একটা বলছে বিশেষজ্ঞ মতামত। বিশেষজ্ঞ মতামত যেটা বললাম সাক্ষ্য আইনে 45 ধারা মোতাবেক যদি সে বিশেষজ্ঞ মতামত হচ্ছে পরীক্ষা করিয়ে এই মর্মে রিপোর্ট প্রদান করে যে এই হাতের লেখা হচ্ছে অভিযুক্ত ব্যক্তির অথবা অভিযুক্ত ব্যক্তির নয়, সেটাও আদালতে প্রাসঙ্গিক, এটা বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আরো আরো কয়েকটা ভাবে প্রমাণ করা যায়, যেটা হচ্ছে লেখকের জবানবন্দি গ্রহণ করিয়া। যে লেখক আছে অর্থাৎ যে ব্যক্তির হাতের লেখা নিয়ে হচ্ছে প্রশ্ন উঠবে, সেই ব্যক্তি যদি আদালতে হাজির হয়ে তার জবানবন্দি প্রদান করে যে হ্যাঁ হাতের লেখাটি আমার, সেক্ষেত্রে এটা প্রাসঙ্গিক হবে। আর একটা হচ্ছে হস্তকারের সহিত যে হস্তাক্ষর যেটা থাকবে সেটার সাথে তুলনা করিয়া। মনে করেন যে যে লেখাটা নিয়ে প্রশ্ন উঠছে সেই লেখাটা আদালতে দাখিল করা আছে, এখন ওটার সাথে যে ব্যক্তির হাতের লেখা নিয়ে প্রশ্ন উঠছে ওই ব্যক্তিকেও আদালতে হাজির হইতে বলতে হবে, এবং ওই ব্যক্তি আদালতে হাজির হওয়ার পরে তাকে আর একটা পৃষ্ঠায় আর একটা কাগজে লিখতে দেওয়া হবে। লিখতে দেওয়ার পরে দুইটা তুলনা করা হবে, দুইটা তুলনা করিয়া ওটা হচ্ছে প্রমাণ করা যাবে, এটা বলা হয়েছে। আর বলছে আদালত কর্তৃক সন্দেহাকৃত যদি হস্তাক্ষর প্রমাণিত হয় কোনো হস্তাক্ষরের সাথে তুলনা করিয়ে, যদি আদালত কর্তৃক যদি সন্দেহ হয় যে না এটা ওই ব্যক্তিরই হাতের লেখা, ঠিক আছে, তাহলে ওই ব্যক্তির ওই সময় না লিখিয়ে যে অন্য আগের লেখা আর একটা দলিল আছে, মনে করেন সে আজকে এক পৃষ্ঠা লেখা আছে আমার সাথে সে কার্যক্রম করছে, এখানে এক পৃষ্ঠা লেখা আছে অন্য এক ব্যক্তির কাছে সে একটা দলিল দিছে বা কোনো প্রকার সাক্ষ্য প্রমাণ দিছে, সেখানেও তার একটা লেখা আছে, এই দুইটার কম্পেয়ার করে তুলনা করে ওটা প্রমাণ করা যাবে, এটা এখানে বলা হয়েছে। আর একটা আছে যে বিচার্য হস্তাক্ষরের সাথে তুলনা করিবার আগে আদালতে উপস্থিতি লিখিবার জন্য আদালত আসামিকে আদেশ দিতে পারে। বলছে কি যে হস্তাক্ষরের সাথে তুলনা করিবার জন্য, যে হস্তাক্ষরের সাথে যদি তুলনা করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আদালত ওই ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য হচ্ছে আদেশ দিতে পারে। এখন ঘটনা হলো ওই ব্যক্তি তো মারা গেছে, ওই ব্যক্তি বাইসা নাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে ওই ব্যক্তি জীবিত অবস্থায় যদি কোনো হস্তাক্ষর কোথাও থাকে অথবা কোনো দলিল থাকে যেখানে তার সাক্ষ্য প্রদান করা আছে, ঠিক আছে, সেক্ষেত্রে এই দুইটা কম্পেয়ার করে সেখানে এই হস্তাক্ষরের মতামত প্রদান করা যাবে এবং সেটা আদালতে প্রাসঙ্গিক হবে, এটা বলা হয়েছে আমাদের 47-এ। এরপর 47-এর কয় বলা হয়েছে ডিজিটাল সাক্ষ্য সম্পর্কে অভিমত, যে ক্ষেত্রে প্রাসঙ্গিক যে ডিজিটাল সাক্ষ্য। এখন ডিজিটাল সাক্ষ্য কোনগুলো সেগুলো আমরা মোটামুটি সবাই বুঝি। যে ডিজিটাল স্বাক্ষর বলতে বোঝাচ্ছে অনেক সময় দেখবেন এখন যে বিভিন্ন সময় আপনি পরীক্ষার জন্য আবেদন করেন, বিভিন্ন জায়গায় আবেদন করেন,